আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? রিমঝিম আপু, আপনি একটু আনমিউট করেন, আপনি একটু কথা বলেন। আরেকজন যিনি আছে ওনার মাইক্রোফোনের সমস্যা আছে, উনি কথা বলতে পারতেছে না। আপনি একটু আনমিউট করে বলেন শুনতে পাচ্ছেন কিনা। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে গত ক্লাসে যেটা দেখাইছিলাম যে টেক্সট কিভাবে আমরা হচ্ছে টেক্সটটাকে বাঁকা কোনো পাথের উপরে লিখবো বা হচ্ছে টাইপনে পাথ টুল যেটা ইলাস্ট্রেটরের, তো এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? জি আপনার ভাইয়া। জি আচ্ছা, ক্লিয়ার হলে ভালো। আপনাদেরকে অ্যালাইন দেখানো হয়েছিল, অ্যালাইনমেন্ট যেটা। তো অ্যালাইনমেন্ট হচ্ছে দুইটা অ্যালাইনমেন্ট হচ্ছে, একটা টেক্সট অ্যালাইনমেন্ট করব কিভাবে, আরেকটা হচ্ছে টোটাল অবজেক্টটাকে কিভাবে অ্যালাইনমেন্ট করব। তো আমরা হচ্ছে অ্যালাইনমেন্টের আরেকটু কাজ আজকে দেখব, তারপর হচ্ছে আমাদেরকে অ্যালাইনমেন্টের কাজ শেষ। তারপর আমরা আস্তে আস্তে আর দুই একটা ক্লাস পরে আমরা ডিজাইনে ফোকাস করব এবং বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা ডিজাইন করতে করতে শিখব ইনশাআল্লাহ। আপনারা কি আমার ইন্টারফেস দেখতে পারতেছেন ইলাস্ট্রেটরের? জি ভাইয়া। আচ্ছা গুড। দেখেন, গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে টাইপ ওয়ানে পার্ট টুলের কাজ। এটা জাস্ট আমি একটা ওভারভিউ দিই শর্টকাটে। আমি সবসময় বলছিলাম যখন আমরা সার্কেলে লিখবো তখন আমরা নিচের পয়েন্টটা থেকে লেখা শুরু করব, এতে করে কি হবে আমাদের অ্যালাইন করতে সুবিধা হবে। লেটস সে আমরা যদি এখান থেকে টাইপ ওয়ানে পার্ট টুলটা নিয়ে নিচের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি তাহলে আমাদের এটা অ্যালাইন করতে সুবিধা হবে। আমি যদি এখানে লিখি আচ্ছা আচ্ছা, এটা পুরো বাংলাদেশের নাম তো ভুলে গেছি, দ্য পিপলস, দ্য গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক, তাই না? গভর্নমেন্ট নাকি গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক, যে দেশের নাম ভুলে গেলাম। পিপলস রিপাবলিক। আচ্ছা, এই যে লেখাটা লিখলাম আমি, এখন কি করবে, সাইজটা বড় করবে। দেখেন আমি একবারে শুধুমাত্র টাইপ ওয়ানে পার্ট টুলটা ইউজ করছি, এখন আমার টাইপ ওয়ানে পার্ট টুলের আর কোনো কাজ নেই। আমরা এখন যদি ফন্টটাকে বড় করতে হয় তাহলে কি করব, সিম্পলি এটাকে সিলেক্ট করলেই হবে। আর আমরা যখন সিলেক্ট করব আমরা কোথায় ক্লিক করব, এই যে পাথটা দেখা যাচ্ছে হয় এই পাথের উপরে, অথবা এই যে নিচে এখানে একটা দেখেন সেন্টারে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এই পয়েন্টে, অথবা এই লেখার উপরে। কেমন, আমি যদি ফাঁকা জায়গাতে এভাবে ক্লিক করি দেখেন এটা কিন্তু আমার সিলেক্ট হবে না, ঠিক আছে? এটা ড্র্যাগ করার কারণে সিলেক্ট হচ্ছে, বাট নর্মাল যদি ক্লিক করি দেখেন আমার সিলেক্ট হচ্ছে না। বাট আমি যদি এখানে ক্লিক করি আমার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যখন এখানে সিলেক্ট হবে আমরা অটোমেটিক্যালি উপরে আমার টাইপের যে অপশনগুলো সেই অপশনগুলো এখানে দেখতে পাবো। কেমন, এখান থেকে আমরা আমাদের ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের স্টাইল চেঞ্জ, সাইজ, এবং হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্টটা। কেমন, আচ্ছা। তো আমরা এখান থেকে একটা ফন্ট চেঞ্জ করে দেই। সেই আমি জানি না এটা আসলে কোন ফন্ট দিয়ে লেখা, আমি নর্মালি একটা ফন্ট দেই, পপিন্স বোল্ড ফন্টটা দিলাম এবং এটার সাইজটা আমি একটু বাড়াই দেব। আচ্ছা বেশি বড় হচ্ছে মনে হচ্ছে, এতটুকু ঠিক আছে। দেখেন আমি নিচের অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করাতে কি হয়েছে, আমার এখান থেকে লেখাটা শুরু হয়েছে এবং এটা পুরো সার্কেলটা ঘুরে এপাশে আমার যে এই যে আইকনটা দেখতেছেন এখানে এসে আমার লেখাটা শেষ হয়ে যাবে। তো আমরা কি করব, এই যে পুরো যে সার্কেলটা আছে এই সার্কেলে ঠিক মাঝখানে আমাদের লেখাটাকে নিয়ে যাবো। এই জন্য কি করব, আমরা এটাকে এখান থেকে সেন্টার অ্যালাইন করে দেব। কেমন, আমি যদি সেন্টার অ্যালাইন ক্লিক করি দেখেন এটা আমার অটোমেটিক্যালি সেন্টারে চলে আসছে। এখন আমার যেটা কাজ, আমি এটাকে একটা কপি করে নিব। সেই কপিটাকে আমি জাস্ট এখানে কি করব, অফ বাংলাদেশ, আচ্ছা আমি ছোট হাতে লিখি যাতে করে আমাদের ফন্টের কেসটা চেঞ্জ করতে পারি, অফ বাংলাদেশ। আচ্ছা এটা আমি ছোট হাত লিখলাম, এখন বড় হাত কিভাবে করব, টাইপে যাব, এখান থেকে চেঞ্জ কেস, এখান থেকে আপার কেস করে দেব, ব্যাস আমার এটা আপার কেস হয়ে গেছে। এরপর যে কাজ, এই যে লেখার ভিতরে যে আমার একটা আইকন আছে লম্বা দেখতেছেন আইকনটা ভার্টিক্যালি, এটাকে জাস্ট সিম্পলি ক্লিক করে আমি এবার নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? আর আমরা অনেকে কি করে দেখি, এটাকে এভাবে জাস্ট ডিরেক্ট ঘুরাই দিচ্ছে। এভাবে ঘুরাই দিলে কিন্তু আমার ফোনটা উল্টো দিকে হয়ে আছে, তাই না, আপসাইড ডাউন হয়ে গেছে। তো এটা আমরা করব না, আমরা কি করব, এটাকে জাস্ট নরমালি নিচের দিকে নামিয়ে দেব, অটোমেটিক্যালি আমার ফোনটা নিচে চলে যাবে। যদি নিচে চলে না যায়, যদি উপরেই থাকে, সে দেখেন এখানে একটা আমার উপরে আছে, আমি একটা কপি করে রাখছি, এটা একটা উপরে আছে, আবার আরেকটা হচ্ছে আমার ডিরেক্ট নিচের দিক চলে গেছে, তাই না? যদি ডিরেক্ট নিচের দিক চলে যায় তাহলে তো কোনো কথাই নেই। আর যদি আমার এরকম উপরে থেকে যায় তাতে কোনো সমস্যা নেই। এরকম উপরে থাকলে তখন আমরা এটাকে শিফট ধরে এভাবে করে ঘুরাই দেবো যাতে করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এটা ঘুরে যায়। দেখেন আমি যখন এটাকে
রোটেট করতেছি, আমার মাউসের আইকনের সাথে দেখেন 45 লেখা উঠছে, দ্যাট মিন্স শিফট ধরার কারণে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। ঠিক আছে, তো আমরা এটাকে বরাবর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এগুলোকে সিলেক্ট করে আমাদের এই যে অ্যালাইনমেন্টের যে প্যানেলটা আছে এখান থেকে আমরা হরিজন্টালি সেন্টার করে দিব, দেন হচ্ছে ভার্টিক্যালিও সেন্টার করে দিব। আমাদের কিন্তু এটা পুরোপুরি সেন্টার হয়ে গেছে। যেমন এখন দেখেন একটা সমস্যা, এই যে সার্কেলটা আছে, আমার সার্কেলটা যে দেখা যাচ্ছে, এই সার্কেলের ভিতরে আছে অফ বাংলাদেশ এবং বাইরে আছে হচ্ছে আমার বাকি লেখাটুকু। এইটাকে ফিক্স করার জন্য আমরা কি করব, দুইটাকে সিলেক্ট করব। আর এখানে যেহেতু দুইটা সার্কেল আছে আমার, দেখেন আমি যদি একটু পাশে নিয়ে যাই, দুইটা সার্কেল দেখা যাচ্ছে না? আমার কিন্তু এখানে দুইটা সার্কেল দেখা যাচ্ছে, দেখেন এইটা একটা সার্কেল আর এই যে পাশে আরেকটা সার্কেল। তো যখন একটার উপরে আরেকটা সার্কেল থাকবে আমার, তখন কি হবে, আমরা যদি এটাকে আবার একটু অ্যালাইনমেন্ট করি, যখন একটা ক্লিক করব এখানে আমার শুধু একটা সিলেক্ট হবে, নিচেরটা কিন্তু সিলেক্ট হবে না। তো এই জন্য কি করব, আমরা সিম্পলি এভাবে একটু করে ড্র্যাগ করব, যেহেতু এখানে দুইটা পাতি আছে, আমরা ড্র্যাগ করলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। তো দুইটাকে সিলেক্ট করার পরে টাইপ, এখান থেকে যাব টাইপ ওয়ানে পাথ অপশন, এখান থেকে যে আমরা অ্যালাইন টু পাথ আছে এই বেজ লাইনটাকে আমরা সেন্টার করে দিব। আমরা যদি প্রিভিউতে ক্লিক করি, দেখেন আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, এখন কিন্তু আমার লেখাটা একুরেট আছে। কেমন? আচ্ছা, এইটা ছিল আমাদের মেইন টেক্সট। এরপর আমরা মাঝখান থেকে একটা সার্কেল নিয়ে নিব, আমরা মাঝখান থেকে নাহলে পাশেও নিতে পারি, কোনো সমস্যা নেই। পরবর্তীতে এটাকে আমরা অ্যালাইন করে দেব। ঠিক আছে, এটা একটা নিলাম, আর একটা সার্কেল নেই, এটাকে আমরা ফিল কালার থেকে স্টকে করে দিব। ব্যাস, এখন যে কাজটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে আমি আবার অ্যালাইন করে দেব। এখানে যে অ্যালাইনমেন্টের যে অপশনটা আছে, হরিজন্টালি সেন্টার করে দিলাম এবং হচ্ছে ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু এটা সেন্টার হয়ে গেছে, তাই না? এখন জাস্ট এটাকে ছোট করা দরকার হলে ছোট করব, যাকে বড় করা দরকার তাকে বড় করব। ব্যাস, কমপ্লিট। আমরা এটা কালারটা চেঞ্জ করে রেড কালার করে দেই এবং এদের যে কালারটা আছে, যে কালো কালার, দেখেন এখানে আমি যদি একটাকে সিলেক্ট করি, আমি এখন যদি আমি কালারটা দেই, অ্যাপ্লাই করি, দেখেন আমার শুধু অফ বাংলাদেশ লেখাটা দেই, কালারটা অ্যাপ্লাই হয়েছে, বাকিটাতে হয় নাই। আমি কিন্তু সিলেক্ট করছিলাম কোন জায়গা থেকে, আমি কিন্তু এই লেখার উপর ক্লিক করে সিলেক্ট করছি, বাট এখানে ক্লিক করলেও আমার অফ বাংলাদেশেই সিলেক্ট হবে। কারণ কি, আমরা যদি দেখি এই লেখাটা দিয়ে, এই যে দেখেন মাউসের কার্সারটা নিলে আমার এই যে উপরে সার্কেলটা দেখা যাচ্ছে, এই যে সার্কেলটা দেখা যাচ্ছে, এই সার্কেলটার উপরে ক্লিক করার কারণে আমার এই লেখাটাই সিলেক্ট হচ্ছে। তো এখন আমরা এটা কিভাবে সিলেক্ট করব, আমরা জাস্ট এই যে কোনো ফাঁকা জায়গা থেকে, ফাঁকা জায়গায় বলতে এই রেড বা হচ্ছে এই যে ব্ল্যাক যে আউটলাইনটা আছে এদের উপর যেন সিলেক্টটা না হয়, আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করাতে এখন কিন্তু দুইটাই আমার সিলেক্ট হয়েছে। আমি যদি কালারটা অ্যাপ্লাই করি, দেখেন আমার কিন্তু দুইটাতেই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর হচ্ছে স্ট্রোকটাকে আমি একটু বাড়াই দিলাম, দ্যাটস ইট। এতটুকু তো আমরা শিখছিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এক্সপান্ড করা। এক্সপান্ড বলতে কি বোঝায়? এক্সপান্ড হচ্ছে আপনার যে কোনো একটা অস্বাভাবিক কোনো জিনিসকে আপনি স্বাভাবিক অবস্থাতে নিয়ে আসবেন। যেমন আমরা ইলাস্ট্রেটরে তো নর্মালি শেপ তৈরি করি, তাই না? বিভিন্ন শেপ তৈরি হয়, সেটা লেখার মাধ্যমে হোক বা হচ্ছে পেন টুলের মাধ্যমে বা অন্য কোনো শেপ টুলের মাধ্যমে। এই যে শেপগুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু এক ধরনের শেপ। জাস্ট আমি যদি নর্মালি একটু দেখাই, আচ্ছা এটা কি লিখলাম আমি এখানে, এটা কিন্তু একটা লেটার হয়েছে, তাই না? লেটার এ, তাই না? তো এইটা লেটার এ এবং হচ্ছে এই যে লেটার এ, এই দুইটা কিন্তু দেখতে একই রকম, হয়তো স্টাইলে ভিন্ন, বাট দুইটাই কিন্তু এ। বাট এই দুইটার মধ্যে পার্থক্য কি, এখানে যদি ডাবল ক্লিক করি এ হচ্ছে আমরা আইসোলেট হচ্ছে বা হচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না এর। তো এখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন একে চাইলে আপনি চেঞ্জ করতে পারতেছেন, যে কোনো কিছু দিয়ে চেঞ্জ করতে পারতেছেন। তার কারণ কি, কারণ হচ্ছে এই যে এটা যে আছে, আমি একটু ব্যাগে যাই, এই যে এ যেটা আছে এ হচ্ছে আমার টাইপ হয়ে আছে, এখনো ফন্ট আকারে আছে। আমরা যদি একে সিলেক্ট করি, আমরা এই যে উপরে যে কর্নার যে দেখতেছেন এখানে আমরা সব দেখতে পাবো আসলে আমরা কি সিলেক্ট করতেছি। যেহেতু আমরা এটা টাইপ সিলেক্ট করছি, এটা একটা টাইপ, তাই এটা আমাদেরকে এখানে টাইপ দেখাচ্ছে উপরে। আর একে যদি সিলেক্ট করি, দেখেন এ শুধু পাথ দেখাচ্ছে, অর্থাৎ আমরা পাথ সিলেক্ট করে আছি। আমি যদি একটা ইলিপস নেই এখান থেকে, দেখেন যখন এ সিলেক্ট আছে তখন আমার উপরে এখানে দেখাচ্ছে ইলিপস, তাই না? এখানে প্রত্যেকটা জিনিস আমরা কি সিলেক্ট করবো সেটা দেখা যাবে। আর যদি কোনো কিছু সিলেক্ট না করি তখন দেখেন দেখা যাচ্ছে নো সিলেকশন। ঠিক আছে,
আছে। এইভাবে করে আমরা এখানে উপরে প্রিভিউ দেখতে পারবো। অনেক সময় আমরা এটা কাজ করতে যাচ্ছি বাট কাজটা হচ্ছে না, তখন আমরা এখানে দেখবো আসলে এটা কাজটা কেন হচ্ছে না। এখানে আমরা কোন অবজেক্ট সিলেক্ট করে আছি, টাইপ অবজেক্ট, পাথ অবজেক্ট নাকি অন্য কিছু। আমরা যদি আবার একটা গ্রুপ করে দেই, যেমন এই দুইটা ফন্টকে আমরা যদি সিলেক্ট করি, দেখেন এখন পর্যন্ত এখানে আমার টাইপ হয়ে আছে। বাট আমি যদি একে একটা গ্রুপ করে দেই, আচ্ছা যখন টেক্সট সিলেক্ট করবো তখন গ্রুপের অপশন এভাবে পাবো না, আমরা সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে যে গ্রুপ করে দেব, ব্যাস এটা গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন এখানে আমার লেখা আসছে গ্রুপ, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা কোন অবজেক্ট সিলেক্ট করি সেটা আমরা উপরে দেখতে পারবো, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, এক্সপান্ড। এই যে টেক্সট যেটা আছে ফন্ট, একে যদি আমি জাস্ট এর মতো স্বাভাবিক পাতে করতে চাই, তখন এটাকে কি করতে হবে, আমাকে এক্সপান্ড করতে হবে। সো ফন্ট এক্সপান্ড আমরা দুইভাবে করতে পারি, দুইটা অপশন থেকে। একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন নামে একটা অপশন আছে, আপনারা দেখতেছেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করে দেই, আমার এটা দেখেন এখন এটা জাস্ট নরমাল শেপ আকারে আছে। এখানে গ্রুপ দেখাচ্ছে, বাট একে যদি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, তখন আবার দেখাচ্ছে কম্পাউন্ড পাথ। আমরা এগুলো আস্তে আস্তে শিখবো, কম্পাউন্ড পাথ কি বাকি। হ্যাঁ, আচ্ছা এটা এখন আমাদের আছে নরমাল একটা শেপ। এ কিন্তু একটা ডাবল ক্লিক করলে দেখেন এখন কিন্তু আর আপনি লিখতে পারবেন না। বাট যখন একটু আগে ছিল এরকম, তখন কিন্তু একে যদি ডাবল ক্লিক করতাম, তখন কিন্তু আমরা অন্য কিছু লিখতে পারতাম। বাট এখন কিন্তু একে ডাবল ক্লিক করলেও কোনো লাভ নেই, ঠিক আছে? আচ্ছা এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে স্ট্রোক যেটা আছে, আমি স্ট্রোকটাকে আপাতত আরো মোটা করে দেই, পরবর্তীতে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা এই যে স্ট্রোক যেটা আছে, আমি যদি দেখেন সবগুলো অবজেক্টগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা গ্রুপ করি, আমি এই যে গ্রুপ করে দিলাম। এখন দেখেন যদি একে আমি ছোট করি, দেখেন স্ট্রোকটা এতই মোটা হয়েছে যে আমার লেখা বোঝা যাচ্ছে না, তাই না? আবার যদি একে আমি অনেক বড় যদি করে দেই, সে অনেক বড় করি আমি, দেখেন এখন স্ট্রোকটা একদম চিকন হয়ে গেছে, তাই না? আচ্ছা এইটা কেন হয়, এইটা কেন হয় সেটা হচ্ছে আমরা দেখবো আজকে। যখন আপনার একটা স্ট্রোক থাকবে, সে আমি এখান থেকে একটা লাইন নেই, এটা যখন আমার স্ট্রোক আছে, এই স্ট্রোকে আমরা এখান থেকে পয়েন্ট দিতে পারি যে কত পয়েন্ট সে মোটা থাকবে, এর ওয়াইডটা কতটুকু থাকবে, তাই না? আমরা যদি এটাকে বাড়াই দেই, সে আমি এটাকে 20 পিটি করে দিলাম। এখন দেখেন একে যদি ছোট করে দিই আমি, মনে হবে যেন অনেক বড় হয়ে গেছে, তাই না? আমি একটা সার্কেল নিয়ে করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটাকে যদি ছোট করি, তখন দেখেন মনে হচ্ছে আমার স্ট্রোকটা এতটাই মোটা হচ্ছে যে আস্তে আস্তে আমার ভিতরে সাদা অংশটুকু এখন আর দেখাই যাচ্ছে না, তাই না? আবার যদি একে আমি বড় যদি করি, একে যদি আমি বড় করি, তখন দেখেন স্ট্রোকটা মনে হচ্ছে একবারে চিকন হয়ে গেছে, তাই না? আপনারা কি আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা এই যে ছোট করলে এটা ছোট হয়ে যাচ্ছে, বড় করলে আবার বড় হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? আসলে স্ট্রোক আমার একটুকু ছোট কিংবা বড় হচ্ছে না, স্ট্রোক যেটা সেটাই থাকতেছে। যখন আমার সার্কেলটা ছোট, আমি যদি এখানে দেখি আমার সার্কেলটা আছে এখানে, আমি জাস্ট ইঞ্চিতে করে নেই, দেখেন আমার সার্কেলটা আছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, তাই না? 1 ইঞ্চি ওয়াইড এবং 1 ইঞ্চি হাইট আছে। সো এই 1 ইঞ্চির সার্কেলের মধ্যে আমার ওয়াইডটা আছে, স্ট্রোকের ওয়াইডটা আছে 20 পিটি। কিন্তু যখন একে বড় করে দিব, তখন আমার সার্কেলটা হয়ে গেছে কত, দেখেন 20 ইঞ্চি। 20 ইঞ্চি সার্কেলের মধ্যে আমার ওয়াইডটা কিন্তু 20 পিটি আছে, আমার ওয়াইডটা কিন্তু বাড়েনি। আবার যদি একে আমি সাপোজ আপনার আগে 1 ইঞ্চি ছিল আমার, এখন এটাকে আমি 0.25 ইঞ্চি করে দিলাম, অর্থাৎ 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ করে দিলাম, বা 4 ভাগের 1 ভাগ করে দিলাম, বা হচ্ছে আমি হাফ ইঞ্চি করে দিলাম। এখন দেখেন মনে হচ্ছে স্ট্রোকটা অনেক মোটা হয়ে গেছে। এটার মানে হচ্ছে যখন স্ট্রোক থাকবে, আপনি শেপটাকে ছোট করলে স্ট্রোক যা তাই থাকবে, বড় করলে স্ট্রোক যা তাই থাকবে। ঠিক একইভাবে আমরা যদি অন্য একটা সার্কেল অবজেক্ট যদি নেই, আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারতেছি, বাট একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সব বুঝে যাবেন। এই যে দেখেন এইটা একটা আমি কি পাশের সরাই রাখি, আচ্ছা দুইটা আপাতত সেম সেম মনে হচ্ছে, তাই না? এটা কি মনে হয় একটু মোটা করলে ভালো হবে। ব্যাস দুইটা সেম মনে হচ্ছে না আমার কাছে? আচ্ছা যদি দুইটাকে সিলেক্ট করি, এখন যদি আমি দুইটাকে বড় করি, দেখেন আমার একটা শেপ কিন্তু
ঠিকই মোটা আছে এবং আগে যেরকম ছিল ঠিক সেরকমই আছে, এর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কিন্তু এর কিন্তু পরিবর্তন, এ কিন্তু মানে চিকন হয়ে গেছে আগের থেকে, তাই না? আবার যদি আমি এটাকে ছোট যদি করি, দেখেন তখন আবার এ যেমনটা তেমনই আছে, বাট এ কিন্তু মোটা হয়ে গেছে। এটা হচ্ছে স্ট্রোক। একে ছোট বড় করলে এ যা তাই থাকবে। 23 পিটি ছিল, একে যত বড় করেন সে 23 পিটিই থাকবে, আবার যত ছোট করেন তখন দেখবেন সে 23 পিটি আছে। তো এটাকে আমরা এরকম ফিলে কনভার্ট করব, ঠিক আছে, যাতে ছোট করলে ছোট থাকে, বড় করলে বড় হয়। এটা ফিলে কনভার্ট করার জন্য সে এই যে আমার এখানে যে অবজেক্টটা আছে এখানে কালো, এটাকে আমরা ফিলে কনভার্ট করব। এই এমনই থাকবে, যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র স্ট্রোকের পরিবর্তে সে ফিল থাকবে। আমি যদি এটাকে ঘুরাই দিই তখন তো পুরোটা ফিল হয়ে যাচ্ছে, তাই না? আমরা এমন করব না, শুধু এই কালারটুকুই ফিল থাকবে, যেমন যেভাবে আমার এই কালারটা আছে, দেখেন এটা কিন্তু ফিল কালারে আছে, তাই না? এটা কিন্তু আমার ফিল কালারে আছে, বাট দেখাচ্ছে স্ট্রোকের মতো। এটা করার জন্য আমরা কি করব, এই স্ট্রোকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্ট, এখান থেকে যে এক্সপান্ড নামে একটা অপশন আছে, তো অনেক সময় আপনারা এক্সপান্ডটাকে দেখবেন এরকম ডিজেবল হয়ে আছে, তখন এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যেটা আছে, এই এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা আপনার এনাবেল থাকবে। তখন আগে একবার এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিবেন, তারপরে আবার কি করবেন, সিলেক্ট করে একে এক্সপান্ড করে দিবেন। সো আমি যদি এটাকে এক্সপান্ড করি, এখন দেখেন এখান থেকে কি বলতেছে, এ আগে আমার স্ট্রোকে ছিল, এখন সে ফিলে রূপান্তরিত হবে। ঠিক আছে, আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখেন আপনারা এইখানে কালারটা খেয়াল করবেন কেমন, এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, এই শেপের কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা এখান থেকে যদি চেঞ্জ করি, শেপটা কিন্তু আমার পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে, বাট আমরা যখন এখান থেকে এক্সপান্ড করব তখন কিন্তু ওরকম কোনো পরিবর্তন হবে না। আপনারা জাস্ট এখানে একটু খেয়াল রাখবেন, দেখবেন আমার কালারটা স্ট্রোক থেকে ফিলে চলে আসবে। ব্যাস, দেখেন স্ট্রোক থেকে ফিলে চলে আসছে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, যখন একে সিলেক্ট করছি, দেখেন এই আমার সিলেক্ট কোথা থেকে সিলেক্ট হয়েছে, তাই না? আমার শেপটা কিন্তু এই পর্যন্ত, উপরে পাশে নিচে আমার শেপটা যত বড় কিন্তু মাঝখান থেকে সিলেক্ট হয়েছে। বাট যখনই আমরা একে এক্সপান্ড করে দিব, তখন সে যতটুকু শেপ ততটুকু জায়গা থেকে সিলেক্ট হবে। দেখেন এখন সে পুরোটাই সিলেক্ট হয়েছে। এখন একে যতই ছোট বা বড় করেন, এর সাইজ অনুসারে এও তত চিকুন বা মোটা হবে। কেমন? এও তত চিকুন বা মোটা হবে। এটা কেন করব? এটা এই কারণে করব যে আমরা এই শেপটাকে এখানে আছে আমাদের এটা তৈরি করা হয়ে গেছে। কেমন? আমি যদি একটু দেখাই, কালারটা একটু চেঞ্জ করে দিই আমি। সে আমার এটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে বড় করতে হবে, ঠিক আছে? এটাকে যদি আমি এইভাবে বড় যদি করি, যে ফুল আর্টবোর্ড বরাবর সেভ করব, তখন কি হবে দেখেন, এ কিন্তু আমার চিকন হয়ে গেছে। অথবা একে আমার ছোট করা লাগতে পারে, কোথাও আমার ছোট ইমেজ লাগতে পারে, যদি ছোট করি তখন দেখেন এ আবার মোটা হয়ে গেছে, আমার কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কারণে কি করতে হবে, একে সিলেক্ট করে আমরা অবজেক্ট যাব, এখান থেকে দেখেন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আসছে, ক্লিক করে দিব, আবার অবজেক্টে যাব, এক্সপান্ড করব, দেন এখান থেকে স্ট্রোক থেকে একে ফিল করে দিব। দেখবেন এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, আমার এটা কিন্তু এখন ফিলে আছে। এখন যদি আমি একে ছোট কিংবা বড় করি, এও কিন্তু তখন মোটা বা চিকুন হয়ে যাবে। এটা কি বুঝতে পারতেছেন আপনারা? দেখেন আমি একদম ছোট করে ফেলছি, দেখেন কত বড় আউটপুটের ভিতরে শুধু কতটুকু রেখে দিছি। এখন যদি জুম করলে এ যতটুকু আছে আমার, একে যদি বড় করি, এর রেশিও অনুযায়ী এও তত বড় হবে। অর্থাৎ এর কোনো পরিবর্তন আসবে না, ডিজাইনের উপর কোনো ইফেক্ট সে ফেলবে না। এটা কি বুঝতে পারছেন? স্ট্রোকের বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। যে স্ট্রোকের কাজটা কি? আর আপু আপনার যেহেতু মাইক্রোফোনের সমস্যা, আপনি অন্তত হোয়াটসঅ্যাপে হ্যাঁ বা না বলে, আচ্ছা এক মিনিট, একটু লাইনে থাকি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপু আরেকজন যিনি আছেন আপনার সাথে, আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ বা না বলে অন্তত কোশ্চেনের অ্যান্সার দিবেন। হ্যাঁ, তো এতটুকু কি বুঝতে পারছেন আপনারা সবাই? রিমঝিম আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এতটুকু বুঝতে পারলে গুড। আমরা এখন আরো একটু দেখবো যে এক্সপান্ডের কাজটা কি। সে এখানে দেখেন এই যে ফন্টটা আছে, কেমন? সে আমি আপনাকে বললাম বা আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনার এই যে সোর্স ফাইল বলতে বুঝে আমরা যে সফটওয়্যারে কাজ করি সেই সফটওয়্যারে যেটা ফাইল থাকে, আমরা তো ফাইল সেভ করা জানি না, কন্ট্রোল এস অথবা ফাইলে গিয়ে এখান থেকে সেভ দিয়ে দেবো। এখান থেকে কি হচ্ছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর অর্থাৎ এআই ফাইলে কিন্তু এটা আমার সেভ হবে, তাই না? সে এটা আমি আপাতত ডেস্কটপে সেভ করে রাখি। কিছু একটা নাম দিয়ে সেভ করলাম, এটা জাস্ট আমার এখন ওকে এআই ফাইল দিয়ে দেখেন এই নামে, এই যে উপরে দেখা যাচ্ছে এই নামে আমার এটা সেভ হয়ে গেছে।
এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি যদি আমার ডেস্কটপে যদি যাই, এই যে দেখেন এটা হচ্ছে আমার এআই ফাইলটা। এখন এই ফাইলটা যদি আপনি অন্য কাউকে পাঠান, আমার এখানে প্রিভিউ দেখাচ্ছে এর ভিতর কি আছে। তো এই ফাইলটা যদি আপনি সে আমাকে পাঠালেন বা আমি আপনাকে পাঠাইলাম, কি হবে আপনার কাছে যদি এই ফন্টটা যদি না থাকে, যে ফন্টটা আমি ইউজ করছি পপিন্স, এই ফন্টটা যদি আপনার কাছে না থাকে তখন কিন্তু এই ফন্টটা আপনি পাবেন না, দেখবেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি বুঝতে পারছেন? এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাকে কি করতে হবে, ফন্টটাকে ভেঙে দিতে হবে, যে এ যেন ফন্ট আকারে না থাকে। একে চাইলে আমি যেরকম ছোট কিংবা বড় করতে পারতেছি, এই জিনিসটা তখন আর করতে পারবো না ফন্টটা ভেঙে দেওয়ার পরে। ঠিক আছে, দুটো সাইজে সমান করি। আচ্ছা, আমাদের দুটো স্টার আছে, আমরা জাস্ট স্টার দুইটাকে এখানে দিয়ে দিই, নয়তো কেমন ভালো লাগতেছে না। এখানে একটা স্টার দিলাম, এখানে একটা দিলাম, এবং আমাদের রিফ্লেক্ট করাটা মনে আছে না, আমরা জাস্ট দুইটাকে চাইলে একটা গ্রুপ করে নিতে পারি যাতে হচ্ছে দুইটা সমান থাকে। আচ্ছা, একে কি করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করার পরে আমরা ওকে দেয়া শিখছিলাম, তাই না? আমরা এখন যদি কপি দেই তখন কি হবে দেখেন, আগের দুইটা সেম আছে, বাট আমার নতুন করে দুইটা কপি হয়েছে রিফ্লেক্ট থাকা অবস্থায়। ব্যাস, এই দুইটাকে আমি জাস্ট, এই চারটাকে আমি একসাথে আবার গ্রুপ করে রাখলাম। ব্যাস, এই কালারটা সম্ভবত হলুদ, তাই না? অরিজিনালি আমার সঠিক মনে নাই, হলুদ নয়তো লাল হবে। আচ্ছা, লাল মেবি, লাল ছিল। আচ্ছা, আমি জাস্ট এটাকে ইয়া করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ফন্টটাকে ভেঙে দেয়া। ফন্টটাকে ভেঙে দেওয়ার জন্য বলছিলাম সেটাকে সিলেক্ট করে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন যদি না পাই, ক্রিয়েট আউটলাইন পাচ্ছি না কারণ এটা আমার গ্রুপ অবস্থাতে আছে। আমি যদি আনগ্রুপ করি, আবার যদি রাইট বাটন ক্লিক করি, দেখেন আমার এই যে ক্রিয়েট আউটলাইনটা চলে আসছে। তো এইভাবে আমরা একভাবে করতে পারি ফন্টটাকে। আর দ্বিতীয় করতে পারি, আমরা সেম ফন্টটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গিয়ে এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি করে দেই, আবার যাব, আবার এক্সপ্যান্ড যদি করে দেই, তখন দেখবেন এই ফিল ছিল সেখান থেকে অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমার এই ফন্টটা কিন্তু ফিল কালারই আছে, তাই না? এ কিন্তু স্টকে নাই। সে আমরা এখান থেকে কিন্তু যদি স্টক করে দেই, এ কিন্তু এভাবে স্টকে নাই, তাই না? এই যে স্টক ছোট বড় করা, এ কিন্তু স্টকে নাই, এই আবার ফিল কালারেই আছে। তো একে এক্সপ্যান্ড করলে কি হবে, একে এক্সপ্যান্ড যদি করি আমি, তখন কি হবে, সেই নরমাল টেক্সট থেকে সে অবজেক্টে রূপান্তরিত হবে। ক্লিয়ার? সে আছে নরমাল টেক্সট আকারে, সে এখন কি হবে, অবজেক্টে হবে। আমি জাস্ট যদি ক্লিক করি, দেখেন এখন আমার অবজেক্ট আকারে হয়ে গেছে। দেখেন আমার প্রত্যেকটার অ্যাঙ্করগুলো দেখা যাচ্ছে। আপনি চাইলে কি এখন কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, আপনি যে কোনো ফন্টের এই যে অ্যাঙ্করগুলো নরমাল জাস্ট শেপের আমরা যেভাবে কাজ করি সেভাবে করে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। বাট আমি যদি ব্যাগে যাই, এখন কিন্তু সে ফন্ট আকারে আছে। এখন কিন্তু চাইলেই আমরা যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারবো না। দেখেন আমার পুরোটা সিলেক্ট হয়ে মুভ হচ্ছে। ঠিক আছে, তো এই ফন্টটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, আপনাকে কি করতে হবে, এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে। ব্যাস, আমার এটা এক্সপ্যান্ড হয়ে গেল। এটা বুঝতে পারছেন? এখন দেখেন কোথাও আমার ফিল কালার নাই, পুরোটাই আমার সরি, কোথাও আমার স্ট্রোক কালার নেই, পুরোটা আমার ফিল কালার হয়ে আছে। আর এই কালার এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই চিহ্নটা কেন থাকে? যখন আপনি কোনো মাল্টিপল কালার সিলেক্ট করবেন, মাল্টিপল কালার, সে আমি যদি এখানে একটা অবজেক্ট সিলেক্ট করি, আমার এটা লাল কালার আছে, তাই না? দেখেন এখানে লাল দেখাচ্ছে। আমি যদি কালারটা চেঞ্জ করে যদি ব্লু করে দেই, আমার এখানে ব্লু দেখাচ্ছে। বাট আমি যদি এটা একটা কপি করে এর কালারটা যদি লাল করে দেই, আবার এই লাল দেখাচ্ছে এখন। কিন্তু যখন দুইটাকে সিলেক্ট করব, তখন দেখেন এখানে প্রশ্নবোধক চিহ্ন আসছে, এটা কোশ্চেন মার্ক আসছে। মানে এ আসলে বুঝতে পারতেছে না আমি কোন কালারটাকে দেখাবো, এখানে লাল দেখাবো না ব্লু দেখাবো। যে কারণে সে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে আপনার এখানে মাল্টিপল কালার সিলেক্টেড আছে। কেমন? আবার অনেক সময় হয় আমি জাস্ট আইড্রপার টুল দিয়ে একেও লাল করে দিই, একটু স্লাইডলি চেঞ্জ করে দেবো, একে জাস্ট স্লাইডলি। ব্যাস, আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুইটাকে দেখতে আমার একই রকম মনে হচ্ছে, বাট আমি যখন দুইটা সিলেক্ট করব তখনও দেখেন এটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে। কারণ দুইটাকে দেখতে একরকম মনে হলেও আদতে দুইটা আমার একরকম নয়। যদি একটু জুম করি, খালি চোখে হয়তো অতটা ভালো দেখা যাবে না যেহেতু স্লাইডলি চেঞ্জ। কিন্তু এটা আমরা দেখার জন্য ওই হচ্ছে একে সিলেক্ট করার পরে যদি ডাবল ক্লিক করি, এই যে দেখেন কালার পিকারটা যে চলে আসছে, এখানে একটা কোড চলে আসছে, তাই না? এই কোডটা হচ্ছে DD0303। বাট এর কোডটা যদি আমি দেখি, এখানে দেখেন ই তারপর হচ্ছে 5টা জিরো আছে আমার, অর্থাৎ এর কালার কোডটাই আমার হচ্ছে আলাদা। আর আমরা জানি প্রত্যেকটা কালারের জন্য নির্দিষ্ট কোড থাকে। আমরা যদি এই কালারটাকে চেঞ্জ করি, দেখেন আমার এখানে কোডটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমি যত কালার নেব, আমার প্রত্যেকটা কালার জন্য আলাদা 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 করে কোড চলে আসবে। ঠিক আছে, এভাবে করে আমরা কোডের সাহায্যে কালার অ্যাপ্লাই করতে পারি। সো এটা আমরা অন্য দিন দেখব। এখন আর যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজটা।
আচ্ছা অ্যালাইনমেন্ট তো দেখাইছিলাম যে গ্যাপগুলোকে সমান করবে কিভাবে, এটা তো দেখাইছিলাম তাই না? আচ্ছা এটা দেখাইছিলাম, তো এটা দেখানোর আর কিছু নেই। এখন যতটুকু দেখাইছি জাস্ট টেক্সটটাকে জাস্ট ভাঙা অর্থাৎ এক্সপান্ড করা বা স্ট্রোককে ফিলে রূপান্তরিত করা, মানে এক্সপান্ড করা। এক্সপান্ড করা তো বুঝতে পারছেন নাকি? সে আমি যদি আমার একটা ডিজাইন যদি আপনাকে দেখাই, আমি একটা বই তৈরি করছিলাম, সে এটাই দেখাই। এই যে এখানে আমার একটা ডিজাইন আছে কেমন, আমি জাস্ট এই যে ডিজাইনটা আছে এখানে কিন্তু ফন্ট আছে আমার, দেখেন এখানে যদি আমি যা কিছু লিখবো আমার কিন্তু এটা লেখাগুলো চেঞ্জ হবে। এখন যদি বায়ারকে আমি এই ফাইলটা যদি দেই, বায়ার কিন্তু এটা চাইলেই ইলাস্ট্রেটর ওপেন করবে। ইলাস্ট্রেটর ওপেন করার পরে দেখা যায় যে এলবাস যে ফন্টটা আছে এই ফন্টটা যদি তার কাছে না থাকে তখন কিন্তু সে সমস্যায় পড়ে যাবে। তখন কি করতে হবে, আমাকে ফন্টটাকে এক্সপান্ড করতে হবে। আমি জাস্ট এখান থেকে এক্সপান্ড করে দেব, একবার এক্সপান্ড এপিয়ারেন্স করলাম, দ্বিতীয়বার এক্সপান্ড করে দিলাম এখান থেকে, ওকে ব্যাস। আমার এখন কিন্তু এটার ফন্ট নাই, এখন সে নর্মাল শেপ হয়ে আছে, ঠিক আছে? আমার নর্মাল যে অবজেক্ট যেরকম সেরকম হয়ে আছে। ঠিক একইভাবে এই যে দেখেন এখানে কিন্তু আমার এটা টেক্সট আছে, আমি চাইলে এই যে টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করে এর লেখাটা আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে না? বাট এই একে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। এখানে যদি টাইপ টুল দিয়ে ক্লিকও করি দেখেন সে নতুন করে লেখা আসতেছে, বাট আমার কিন্তু এ চেঞ্জ হচ্ছে না, কারণ এখন আর টাইপ আকারে নেই। আরেকটা বিষয় হচ্ছে এই যে স্ট্রোকের যে দেখেন এটা কিন্তু আমার একটা স্ট্রোক আছে, এই কিন্তু আমার একটা স্ট্রোক আছে তাই না, একটা জাস্ট লাইন আছে। আমরা স্ট্রোক কিভাবে বুঝবো, এই যে দেখেন এখানে আমার কালারটা স্ট্রোক কালার দেব এবং এখানে এর ওয়াইডটা দেয়া আছে কতটুকু মোটা সে আছে, আমরা এখান থেকে মোটা বা চিকন আরো বাড়াইতে পারি বা কমাইতে পারি। তো একে যদি আমরা চাই ফিল আকারে ফিল করব, কারণ এই ডিজাইনটা যদি বড় করতে হয়, সেই ডিজাইনটাকে যদি আমি বড় করি, দেখেন ডিজাইনের তুলনায় আমার যে অ্যারো বাটনটা এবং এই কতটুকু মোটা আছে, বাট যখন একে আমরা বড় করব তখন দেখেন এই কতটা চিকন হয়ে গেছে তাই না? কারণ আমার সব বড় হইলেও এই যে দেখেন এখানে এই কতটুকু মোটা আছে, বাট এই ডিজাইনটাতে সে কতটুকু মোটা আছে, কারণ এ হচ্ছে স্ট্রোক, এ কিন্তু বড় হয়নি, ঠিক আছে? এর সাইজে বড় হয়েছে, বাট এর যে ওয়াইডটা যেটা আছে, যেখান থেকে আমরা দেখছিলাম যে 2pt বা 3pt যেটা আছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করি, এই যে দেখেন এখানে কত আছে 2.38 পয়েন্ট, ঠিক আছে? এ যতটুকু আছে আমরা যদি একে সিলেক্ট করি, একে যদি সিলেক্ট করি দেখেন এও কিন্তু সরি এও কিন্তু আমার 2.38 পয়েন্ট আছে, ঠিক আছে? এর ডিজাইন বড় হয়েছে, এর সাইজ বড় হয়েছে, বাট এর যে স্ট্রোকের যে ওয়াইডটা সেটা বড় হয়নি। সো এই কারণে কি করতে হবে, আমাকে এগুলো এক্সপান্ড করতে হবে। আর এক্সপান্ড কি সব সময় করব না, এক্সপান্ড সব সময় করব না, এক্সপান্ড করব আমাদের ডিজাইনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আমার আসলে এক্সপান্ড করা লাগবে কি লাগবে না সেটার উপর ডিপেন্ড করে আমার এক্সপান্ড হবে, কেমন? এটা কি বুঝতে পারছেন ক্লিয়ার এটুক? আপনারা একটা জিনিস বুঝতে পারলে হবে না যে এখন বুঝে ফেলছেন, ঠিক আছে? বুঝে ফেলছেন মানে যে ওটা পারবেন বিষয়টা কিন্তু এমন না। আপনি এখন বুঝলে পরে কিন্তু ওটা ভুলে যাবেন। অর্থাৎ আপনি বোঝার কতটুকু বুঝছেন এটা হচ্ছে বিষয়, যে মোটামুটি বুঝতে পারছেন বা আপনার ধারণাটা পাইছেন এতটুকুই, নাকি আপনি ফুললি একদম থিমটা বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে কাজ করে, কেন কাজ করতে হয়। এই জিনিসগুলো যদি বুঝতে পারেন তখন আপনার এটা অনায়াসে মনে থাকবে, ঠিক আছে? আর জাস্ট আমার কথাগুলো মুখস্থ হয়ে গেছে আপনার, আমি কি বলছি আপনি এতটুকু বুঝতে পারছেন, একটু পরে ভুলে যাবেন, এই বোঝার কিন্তু কোনো উপকারিতা নেই, ঠিক আছে? আচ্ছা এখন আমরা ইলাস্ট্রেটরের স্ট্রোকের বিষয়ে আর কিছু দেখব। স্ট্রোকের কিছু কাজ আছে, সেই কাজগুলো দেখব। সে আচ্ছা একটু ওয়েট করি। আচ্ছা কি বোঝেন না, স্ট্রোকের কোনো কাজই বুঝেন নাই নাকি, এটা একটু আমাকে বলেন যে স্ট্রোকটা বুঝেন নাই নাকি বুঝেন নাই? আপনি হচ্ছে টাইপ করেন, টাইপ করতে অসুবিধা হলে ভয়েস মেসেজ পাঠান আমাকে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? আর আপনি একটা ভিডিও দেখবেন যে আপনার হেডফোন কিভাবে কানেক্ট করতে হয়। আপনার হয়তো সেটিংসে কোনো সমস্যা, নয়তো হেডফোনের সমস্যা যে কারণে আপনি পিসিতে পাচ্ছেন না, ঠিক আছে? যে আমি কিন্তু ওই যে হেডফোন ইউজ করতেছি পিসিতে, কেমন? আপনি কি বুঝেন না এটা একটু বলেন, যে কি বুঝেন না? আপনি স্টকের কোনোটাই বুঝেন না নাকি এতক্ষণ যা দেখেছি কিছু বুঝেন? আচ্ছা আরেকবার একটু বুঝিয়ে দেন সব। আচ্ছা সবকিছু ওভারঅল আরেকবার একটা রিভিশন দেব, তাই তো? আচ্ছা
ঠিক আছে, দিচ্ছি আমি। সে আমরা এখানে একটা ড্র করি। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি জাস্ট আমার একটা ফাইল একটু ওপেন করি। হ্যাঁ, সে এটা হচ্ছে আমার একটা ডিজাইন। কেমন, এটা আমি একটা ডিজাইন করলাম। এখন একে আমি কালার করব বা একে ছোট করব, বড় করব, একে আমি কোনো মডিফাই করা দরকার, ঠিক আছে। এ কিন্তু ডিজাইনটা ছোট আছে, দেখেন আমার আর্টবোর্ডটা কত বড়, বা ডিজাইনটা ছোট। তো একে যদি আমি বড় করি, আমি এইভাবে দেখেন এই যে ডিজাইনটা, আমি জাস্ট একটু ব্যাকে যাই, একটু ছোট করি এবং পাশে একটা কপি করে এটাকে এখন আমি আর্টবোর্ড বরাবর বড় করে দেই। দেখেন দুইটা ডিজাইনের মধ্যে পার্থক্যটা কি। এই ডিজাইনটার দিকে যদি তাকান, এর যে স্ট্রোকগুলো অনেকটা মোটা আছে, কিন্তু এর কিন্তু স্ট্রোকগুলো চিকন হয়ে গেছে। বা একে যদি আমি আর একটু বড় করি বোঝার সুবিধার্থে, দেখেন এ কিন্তু আমার একদম চিকন হয়ে গেছে। বা যদি আরো বড় করি, দেখেন এর পাশের এইগুলো ভালো বোঝা যাচ্ছে না, সে এতটা চিকন হয়েছে, তাই না? ভালো বোঝা যাচ্ছে না। বাট যদি একে যদি আমরা দেখি, এ কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে পুরোটাই। আবার একটা জিনিস দেখেন, দুটো পাশাপাশি করি তাহলে বুঝতে সুবিধা হবে আরেকটু। দেখেন দুইটার যে স্ট্রোকের যে মোটাটা আছে, যেটা স্ট্রোকের যে ওয়াইজ আছে, দুইটা কিন্তু সেম, তাই না? কিন্তু এর ছোট হওয়াতে এর স্ট্রোকটাকে মোটা মনে হচ্ছে, আর এর বড় হওয়াতে এর স্ট্রোকগুলোকে চিকন মনে হচ্ছে। কিন্তু এটা মজার বিষয়, দেখেন এই যে গালের যে দুইটা, আমি জাস্ট পিঙ্ক কালার যে দুইটা ইয়া নিলাম, শেপ নিলাম, এই শেপ দুইটা কিন্তু আমার এখানে অনেক বড় হয়ে গেছে, তাই না? এই চোখগুলো বড় হয়ে গেছে, এই যে কানের ভিতরের অংশ এরা সব বড় হয়েছে, বাট আমার স্ট্রোকটা কিন্তু বড় হয়নি। এই যে নাকটা দেখেন, নাকটা কিন্তু বড় হয়নি। কেন হয়নি? কারণ এটা আমার স্ট্রোকে আছে। এই সেম জিনিসটাকে দেখেন, আমি জাস্ট আরো একটা কপি করব, কপি করে এটার মতো বড় সাইজ করে দিই আমি জাস্ট দুটাকে। আচ্ছা, বড় সাইজ করার আগে একে আমি এক্সপান্ড করে দেব। কেমন, একে একটু এক্সপান্ড করে দেই। ব্যাস, এক্সপান্ড হয়ে গেছে। এখন একে যদি বড় করি, দেখেন দুইটাকে কিন্তু আমি বড় করছি, তাই না? একেও বড় করছিলাম, একেও বড় করছি, বাট দুইটা পার্থক্য বুঝতে পারতেছেন? দুইটা কিন্তু অনেক পার্থক্য। কারণ একে যখন বড় করছি, এর যে কালো যে অংশগুলো আছে, এর রেশিও অনুযায়ী এরাও মোটা হয়েছে বা বড় হয়েছে, বাট এ কিন্তু এই যে কালো অংশগুলো বড় হয়নি, কারণ এরা হচ্ছে আমার স্ট্রোকে আছে। বুঝতে পারছেন? তো স্ট্রোকটাকে যখন আপনি ফিলে কনভার্ট করবেন, সে আর স্ট্রোক থাকবে না, শেপ যেমনটা তেমনই থাকবে, বাট সে শুধু ফিলের পরিবর্তে স্ট্রোক থাকবে। যেমন দেখেন এইখানে যে এই শেপটা দেখতেছেন, এখন কিন্তু আমার ফিলে আছে, দেখতেছেন? একে আমি জাস্ট পাশে নিয়ে যাই, এ কিন্তু এখন আমার ফিল কালারে আছে। বাট একে যদি আমার পাশে নিয়ে যাই, দেখেন এ কিন্তু আমার, সাদাটা বাদ দেই, এ কিন্তু আমার স্ট্রোকে আছে, তাই না? আচ্ছা, আমার একটা ক্লায়েন্ট নক করছে, হোয়াটএভার, ওর পরে রিপ্লাই দিলে সমস্যা নেই। আচ্ছা, এই এই হচ্ছে এদের পার্থক্য, যে আপনি যখন স্ট্রোকটাকে বড় করবেন, সে সাইজ বড় হবে, মানে এই যে শেপের সাইজটা সে বড় হবে, কিন্তু স্ট্রোকটা যে কতটুকু মোটা দিয়েছিলেন সে আর বড় হবে না, সে যতটুকুটা ততটুকুই থেকে যাবে। এই জন্য আমাদেরকে এক্সপান্ড করে নিতে হয়, ঠিক আছে? আর এক্সপান্ড করার জন্য আমরা কি করব, শেপটাকে সিলেক্ট করব, অবজেক্ট, এখান থেকে আমরা এক্সপান্ড করে দিব। যদি এক্সপান্ড না থাকে, এক্সপান্ড এপিরিয়েন্সে যাব, দেন পরের বার আবার এক্সপান্ড করে দেব, ঠিক আছে? দেখেন এক্সপান্ড করে দিলাম, ব্যাস। আগে দেখেন এখানে আমার স্ট্রোকে কালার দেখাচ্ছে, যে স্ট্রোকে কোনো একটা কালার আছে, যেখানে সে প্রশ্নবোধক চিহ্ন আসছে, তাই না? কোনো একটা কালার আছে বিধায় সে কিন্তু প্রশ্নবোধক চিহ্নগুলো আসছে। আর এখানে ফিলেও মাল্টিপল কালার থাকার কারণেও সেও প্রশ্নবোধক চিহ্ন আসছে। বাট যখনই আমরা একে এক্সপান্ড করে দিব, দেখেন আমার স্ট্রোকের যে কালারটা, এখন সেখানে কোনো কালার নাই, এটা দেখাচ্ছে এমটি দেখাচ্ছে। এই যে সাদার উপর লাল দাগটা মানে বোঝাচ্ছে যে সে কোনো কালার নেই। কিন্তু ফিলে কিন্তু মাল্টিপল কালার আছে, অর্থাৎ সবাই এখন ফিলে আছে, কোনো স্ট্রোকে নেই। এখন আপনি একে যদি বড় করেন, এরা যতই বড় করেন না কেন এ মোটা হইতে থাকবে, বা যতই ছোট করেন না কেন তখন এও কিন্তু তখন চিকন হইতে থাকবে, ঠিক আছে? দেখেন আমি কিন্তু একদম ছোট করে ফেলছি। এটা কিভাবে ছোট করছি, এখান থেকে সাইজটা দেখেন আমার, এই যে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি করে দিলাম একে, এখন হচ্ছে 1 ইঞ্চি। বাট একে যদি আমি আর একটু বড় করি, একে আমি 25 ইঞ্চি করে দিই, যেখানে 25 ইঞ্চি ওয়াইডটা আছে এবং 52 ইঞ্চি হাইট আছে, ঠিক আছে? দেখেন এই কিন্তু আমার মোটা আছে। এটা হচ্ছে আমার স্ট্রোকের কাজ, ঠিক আছে?
আমরা এখানে এই যে অবজেক্টের এখানে আরো অনেক অনেক অপশন আছে, আমরা প্রত্যেকটা অপশন, বিশেষ করে এখান থেকে যে অপশনগুলো আছে এই প্রত্যেকটা অপশন আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, এই প্রত্যেকটা এইগুলো অপশন ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এগুলো আপনাকে গ্রাফিক ডিজাইনার বা হচ্ছে ইলাস্ট্রেটরে কাজ করতে হলে এগুলো আপনাকে জানতেই হবে। ঠিক আছে, আর এখানে যে কিছু বিষয় আছে যে গ্রুপ করা, আনগ্রুপ করা, লক আনলক, হাইড আনহাইড, এই যে অপশনগুলো আছে এগুলো আমি যদি একটা জাস্ট শেপ যদি নেই, দুইটাকে যদি সিলেক্ট করি, তখন দেখতে পারবেন এখানে গ্রুপ আছে, মানে যেহেতু আমার এরা আনগ্রুপ আছে, একে চাইলে আপনি গ্রুপ করতে পারবেন, যেহেতু আনলক আছে চাইলে লক করতে পারবেন, চাইলে এদেরকে হাইড করতে পারবেন, তাই না? এটা আমরা শর্টকাট কি শিখছিলাম, কন্ট্রোল ধরে যদি 2 প্রেস করি এরা লক হয়ে গেছে, দেখেন। এখন চাইলেও এদেরকে আপনি সিলেক্ট করতে পারবেন না। আবার কন্ট্রোল অল্টার 2 যদি দেই তখন আবার আনলক হয়ে গেছে, তাই না? ঠিক একইভাবে সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল 3 প্রেস করি তখন এরা হাইড হয়ে গেছে, এবং কন্ট্রোলের সাথে অল্টার যদি ধরে 3 দেই আমি তখন আবার এরা শো হয়ে যাবে। ঠিক এই জিনিসটাই আমার এখানে শর্টকাটে আছে, এই যে 6টা অপশন। এরপরে এক্সপান্ড এবং হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আমাদের এই 8টা অপশন শেখা শেষ। এরপর যে ক্রপ করা, রিসাইজ করা, এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নাই, শুধুমাত্র ক্রপ করাটা আমরা শিখব। ক্রপ কিভাবে করব, এখান থেকে দেখেন আমার ক্রপ অপশনটা কিন্তু নাই, কারণ এখানে লেখা আসছে ক্রপ ইমেজ। আমরা যখন কোনো ইমেজ নিয়ে আসব, সে এখান থেকে এই ইমেজটা আমরা নিয়ে যাই, এটা নিয়ে যাই যাতে বুঝতে সুবিধা হয়। এই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসলাম, কেমন? আমরা বলছিলাম যদি ইমেজ ইলাস্ট্রেটরে নিয়ে আসার পরে এই যে একটা ক্রস চিহ্ন দেখতেছি, এই ক্রস চিহ্নটা যদি থাকে এটা হচ্ছে আমরা এখান থেকে এমবেড করে দেব। এই যে একটা এমবেড অপশন আছে, এখান থেকে আমরা এটাকে এমবেড করে দেব। এমবেড কেন করব, কারণ এ হচ্ছে আপনার দেখেন লিঙ্কড ফাইল হয়েছে। আমি যেরকম বলছিলাম এর আগে যে কি ফাইল সিলেক্ট করবেন, কোন ধরনের অবজেক্ট সিলেক্ট করবেন, সেটা আমার এই যে উপরে লেখা হচ্ছে, দেখেন আমি রেক্টেঙ্গেল শেপ দিয়ে নেওয়ার কারণে এটা রেক্টেঙ্গেল হয়ে আছে, তাই না? ঠিক একইভাবে একে সিলেক্ট করলে আমার এখানে লিঙ্কড ফাইল হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটু সময় দিবেন, আমি জাস্ট এখনই ব্যাক করতেছি। আচ্ছা, তো আমরা জাস্ট কি করব, এই যে ইমেজটা আছে আমি যেরকম বলছিলাম ইমেজটাকে এমবেড করতে হবে আমাদের। এমবেড কেন করব, এই যে বলছিলাম লিঙ্ক ফাইল হয়েছে, দেখেন এখানে যদি এটা ক্লিক করি আমার এখানে এই যে ইমেজটা এখানে দেখাচ্ছে যে এটা আমার লিঙ্ক ফাইল। আমি যদি এই লিংকে যদি ক্লিক করি, আচ্ছা ক্লিক যদি করি তখন এই আমার দেখেন এখানে লোকেশন দেখাচ্ছে যে আমার ফাইলের ই সেকশনে আছে, এবং হচ্ছে এখান থেকে আমরা বায়ার ওয়ার্কস, তারপর হচ্ছে এই যে একটা ফোল্ডার আছে এখানে দেখাচ্ছে যে আমার এটা ফাইলটা কোথায় আছে। দেখেন ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু আমার কম্পিউটারের ওই ফাইলে নিয়ে আসতেছে আমার এখানে, তাই না? তো এখন যদি আপনি এইটাকে যদি একটা এআই ফাইল সেভ করেন এবং সেই ফাইলটা যদি আমি যদি আপনাকে সেন্ড করি, তখন কিন্তু এই ইমেজটা আপনি খুঁজে পাবেন না, আপনার পিসিতে কিন্তু এই ইমেজটা পাবেন না। কেন পাবেন না, কারণ আমার এইটা তো শুধু আমার পিসিতেই আছে, এই ইমেজটা এখানে লিংকড হয়ে আছে, ঠিক আছে, আমার ওখানে আছে। আবার একটা জিনিস দেখেন, আমি যখন এখান থেকে এখান থেকে এই যে ইমেজটা, একে আমি কি করব, জাস্ট এখান থেকে কাট করে, অথবা এই যেখান থেকে কাট করে আমি জাস্ট এখানে এসে পেস্ট করলাম, অর্থাৎ ওখান থেকে ওই লোকেশন থেকে আমি ইমেজটাকে সরাই ফেললাম। এখন যদি ইলাস্ট্রেটরে যদি যাই, দেখেন অটোমেটিক্যালি আমার একটা ওয়ার্নিং চলে আসছে। এখানে কি লেখা আসছে, সাম ফাইলস আর মিসিং অর মডিফাইড ইন দ্য লিংক প্যানেল, উড ইউ লাইক টু আপডেট দেম। আমি যদি ইএস দিই তখন এটাকে আমার কি করতে হবে, রিপ্লেস করতে হবে। আমার এখানে নো দিয়ে দেব, দেখেন আবারও বারবার আসতেছে, যদি এখানে প্রিভিউ দেখাচ্ছে, বাট পরবর্তীতে এই ফাইলটা কিন্তু আমার এখান থেকে গায়েব হয়ে যাবে, থাকবে না, কারণ এই ফাইলটা আমার যে লোকেশনে ছিল সেম দেখেন এখন আর সেই লোকেশনটা সে খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, সেই লোকেশনটা এখন আর খুঁজে পাচ্ছে না, কারণ আমরা এখান থেকে একে সরাই ফেলছি। আবার যদি একে আমি কাট করি, ঠিক আছে, এখান থেকে যদি কাট করে আমরা যদি এই ফাইলে যদি আবার যদি নিয়ে যাই, এটা কোন ফাইলে যদি ছিল আমি দেখি একটু আবার, আচ্ছা এখানে ছিল, আমি এখানে পেস্ট করে দিলাম। এখন যদি দেখি সিলেক্ট করি, দেখেন এখন কিন্তু লিংকটা আবার চলে আসছে, তাই না? তো একে কি করতে হবে, আমাদের এমবেড করতে হবে। যদি আমরা এখানে এমবেড ক্লিক করি তখন দেখেন এখানে ইমেজ লেখা উঠছে, ঠিক আছে। এখন কিন্তু এই ফাইলটা আপনি যাকেই দিবেন সেই কিন্তু ইমেজটা পাবে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, যখন ইমেজের উপর ক্রস চিহ্ন থাকবে সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করে দেন এখান থেকে এমবেড করে দেব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ক্রপের যে বিষয়টা, এখানে আমরা দেখছিলাম অবজেক্টে গেলে যে ক্রপ ইমেজ চলে আসছে, তাই না? এই যে দেখেন এখান থেকে আমরা যেটা ক্রপ করতে পারি, যে আমরা শুধু এই অংশটুকুকে রাখবো, আমরা একটু জুম করে নিতে পারি, দেখেন কিন্তু জুম করলে ফেটে যাচ্ছে, তাই না? বাট আমাদের এই যে এদিকে এগুলো কিন্তু জুম করলে ফাটে না, কারণ এগুলো আমার ভেক্টর ফাইল আছে, আর এই হচ্ছে রাস্টার ফাইল। ভেক্টর রাস্টার নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তো একে জাস্ট আমরা
এতটুকু ক্রপ করব। সবাই তো ক্রপ করতে তো সবাই জানিস, কারণ আমরা সচরাচর ফোনে ক্রপ করি, বিশেষ করে স্ক্রিনশট নেওয়ার পরে আমরা অনেক সময় ক্রপ করতে হয় আমাদের। আচ্ছা, এতটুকু হয়ে গেছে, আমরা এন্টার প্রেস করতে পারি অথবা এই যে উপরে অ্যাপ্লাই আছে ক্লিক করলাম, দেখেন বাকি সবগুলো চলে গেছে, আমার শুধু এতটুকু ইমেজই রয়ে গেছে, বাকিগুলো কিন্তু আমি কেটে ফেলছি। আমি চাইলেও আর সেগুলোকে রিটার্ন আনতে পারবো না, তবে আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই তাহলে আবার চলে আসবে, ঠিক আছে। বাট এই যে ইমেজটা আছে এর সাহায্যে আমি আর চাইলেও বাকি অংশটুকুই আনতে পারবো না। তো এই যে ইমেজ ক্রপের যে অপশনটা, একে আমরা সবসময় শুধু যে অবজেক্টে গিয়ে যে করতে হবে বিষয়টা এমন না। আমরা যদি ইমেজটাকে সিলেক্ট করি, আমরা এখানে থেকে দেখব উপরে আমার ইমেজ ক্রপের অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা সেম দেখেন ক্রপ করতে পারতেছি, ঠিক আছে। সে আমি যদি দুটো করি, একটা কপি করলাম, এখন এটাকে আমি ক্রপ করব, এটাকে ক্রপ করে আমি এই অংশটা রাখি। আমি যদি নরমালি দেখেন এখান থেকে ড্র্যাগ করি, আমার শুধু এই উপর থেকে যাচ্ছে, বাট আমি যদি অল্টার ধরি তাহলে দেখেন উপর নিচ থেকে সমানভাবে সে ছোট বা বড় হচ্ছে। অর্থাৎ একে যদি আপনি উপরের দিকে উঠান, উপরের অংশ নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। অল্টার ধরলে এটা কিন্তু অল্টারের এই কাজটা কিন্তু সব জায়গাতেই কেমন, আপনি ছোট বড় করার ক্ষেত্রে আপনি যদি নরমাল ধরেন এক পাশ থেকে বড় বা ছোট হচ্ছে, আপনি যদি অল্টার ধরেন তখন কিন্তু এর বিপরীত পাশ থেকেও ছোট কিংবা বড় হবে। আচ্ছা, এটা একটা রাখলাম। আবার আরেকটা ক্রপ করে আমি চাইলে আরেকটা করতে পারি এখান থেকে সিম্পলি, ব্যাস আমার যতটুকু হয়েছে এনাফ। দেখেন এখন আমি একটা ইমেজ থেকে আমি এটাকে দুইটা আলাদা আলাদা করে দিচ্ছি। এভাবে করে আপনি যদি আরো ক্রপ করেন আরো করতে পারবেন। তবে হ্যাঁ, এই ক্রপটা কিন্তু আপনার শুধুমাত্র চার কোণ আয়তক্ষেত্রই হবে, ঠিক আছে, অথবা স্কয়ার হবে। আপনি কিন্তু চাইলে এটাকে মানে গোল গোল করতে পারবেন না, বা আপনি আপনার মন মতো চাইলে ইমেজটাকে কেটে ফেলতে পারবেন না। যে আপনি যদি চান যে এখান থেকে ঘুরায় ঘুরায় কাটবেন, হ্যাঁ, শুধুমাত্র এই এই অবজেক্টটাকে রাখবেন, আপনি কিন্তু সেটা পারবেন না, ঠিক আছে। এটা আমরা ফটোশপে পারবো, বাট ইলাস্ট্রেটরে কিন্তু এটা পারবো না, ঠিক আছে। ইলাস্ট্রেটরে সোজাভাবে শুধু ক্রপ কেটে যাবে, একে বাঁকা করে কাটতে পারবেন না, ঠিক আছে। আজকে আপাতত এই পর্যন্তই থাকবে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় কোশ্চেন করতে পারেন। আমাদের মিটিং এর টাইম অলরেডি শেষের দিকে, দেখি মাত্র 3 মিনিট আছে, 3 মিনিট পরে অটোমেটিক কলটা কেটে যাবে, ঠিক আছে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো করে ফেলেন ঝটপট করে। তারপর আপনার যদি হোয়াটসঅ্যাপে টাইপ করতে অসুবিধা হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারেন, আর এমজি ম্যাপে আপনি চাইলে সরাসরি এখানে বলতে পারেন আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে। টপিক কিভাবে সেভ হবে? জি জি, আবার আবার বলেন তো। একটু আরেকবার বলেন কষ্ট করে, আমি বুঝতে পারিনি। আপনি যেভাবে ভাইয়া সেভ করাটা দেখাইলেন হুম। সেভাবে কি ডেস্কটপে সেভ থাকবে? না না, এটা আপনি আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন যে কোথায় সেভ করবেন, ঠিক আছে। আমার স্ক্রিন শেয়ার আছে, আমি আরেকবার দেখাই দিচ্ছি কেমন। সে এই ইমেজটাকে আমরা সেভ করব, আমি একটু অ্যালাইন করে নেই। আমি জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, হোয়াট এভার, কালারটা কোনো ব্যাপার না। সাদা দিলাম না, কারণ এই যেহেতু সাদা আছে তো বোঝা যাবে না। সো একে আমি একটা ইমেজ আকারে সেভ করব। দেখেন আমি এই আর্টবোর্ড থেকে একটু বড় করে দিলাম কেমন, এই যে বড় করে দিলাম আর্টবোর্ড থেকে, বাট আমি আর্টবোর্ডের টুকুই শুধু সেভ করব। আমি কন্ট্রোল শিফট অল্টার এস দিব, অথবা ফাইলে গিয়ে এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এই যে দেখেন আমার আর্টবোর্ডের ভিতর অংশটুকু সেভ হয়েছে, সেভ হচ্ছে। এখান থেকে যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে আমার এখানে ফাইলের লোকেশন আসবে যে আমি কোথায় সেভ করব। আমার যেহেতু এটা উইন্ডোজ 11, তো আপনাদেরটা একটু ভিন্ন আকারে আসতে পারে। সো উইন্ডোজ 11 হলে বা যে যাই হোক আপনাদের এখানে ফোল্ডারগুলো চলে আসবে, অথবা একটু এখানে পাশে স্ক্রল করলে দেখেন আমার উপরে নিচে নামতেছে। তো আমি এখান থেকে দিস পিসিতে গিয়ে আমার কোন ড্রাইভে সেভ করব সেই ড্রাইভটাকে সিলেক্ট করতে পারি। সে আমি এখান থেকে এই যে এফ ড্রাইভটা আছে একে সিলেক্ট করলাম, এখান থেকে আমি এই যে পড ডিজাইন এখানে সেভ করব একে, ঠিক আছে। আমি যদি একে সেভ করি, এখানে চাইলে আপনি নাম দিতে পারি, যে নামটা দিয়ে দিলাম আমি অমুক একটা নাম দিয়ে দিলাম, যাই হোক, ঠিক আছে। আমি এখান থেকে সেভ করলাম, আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি যদি কোথায় সেভ করছিলাম, আমি এখান থেকে এফ ড্রাইভে, তাই না, যাওয়ার পর এখান থেকে পড ডিজাইন একে সিলেক্ট করছিলাম, দেখেন এই যে আমার বান্দা এখানে আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে। আর এই ফাইলটা আমি যেখানে সেভ করব
আমি এই ফাইলটা কোথায় সেভ আছে আমি যদি দেখি ডেস্কটপে সেভ আছে, তাই না? আচ্ছা, ডেস্কটপে সেভ আছে। তো একে যদি আমি অন্য কোনো ফাইল সেভ করি, যেমন সেভ অ্যাজ যদি দেই, যা কিছু দেই, পিডিএফ যদি সেভ করি, এ কিন্তু ডেস্কটপেই সেভ হবে। যদি আপনার অন্য কোথাও সেভ করতে হয় তখন আপনি এটাকে আলাদাভাবে লোকেশন দেখাই দেবেন, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, আপনার যেখানে সেভ করার ইচ্ছা সেখানে এটা দেখাই দিতে হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন?